হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টের অংশীদারি ফার্মের কর নির্ধারণ এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের লাস্ট লেকচার। আজকে আমরা করব এই চ্যাপ্টারে বাদ বাকি অঙ্ক 6, 10, 12 এবং 17। শুরুতে 6 নাম্বার প্রশ্নটা, যেটা 2017 সালে বিবিএস ডিগ্রিতে আসছিল পার্ট সি। তো প্রশ্নটা দুইটা জিনিস বের করতে বলছে। এক, উপযুক্ত তথ্যের ভিত্তিতে মোট আয় ও কর দায় বের করতে হবে। এখন তথ্যগুলি কি কি আছে? প্রশ্ন বলছে 30 জুন 2022 তারিখে সমাপ্ত বছরে একটি অংশীদারি কারবারে আয় সমূহ নিম্নরূপ। একটি অংশীদারি কারবারে আয়গুলি দিয়ে আছে টোটাল 5টা। এর মধ্যে প্রথম আইটেম লেখা আছে ব্যবসা হতে আয় 8 লাখ টাকা। ব্যাংক জমার উপর সুদ। আমরা জানি ব্যাংক জমার সুদকে কি করতে হয় বলেন তো দেখি, কত পার্সেন্ট হারে মোটাঙ্কিত করতে হয়? 10% হারে মোটাঙ্কিত করতে হয়। ওকে, এবার আছে সিকিউরিটি সুদ হতে আয়। এখন এই সিকিউরিটি সুদ এটা মোট বা নিট যদি কোনো কিছু বলা না থাকে, আমি আবার বলতেছি, সিকিউরিটি সুদ থেকে আয় এটা ব্র্যাকেটে নিট অথবা মোট যদি কোনো কিছু বলা না থাকে তাহলে এটাকে আমরা কি ধরবো? মোট ধরবো। কি ধরবো বলেন তো দেখি? মোট ধরবো। মোট ধরবো। তাহলে এই 60,000 টাকা যারা দেওয়া আছে সেটা হলো মোট টাকা। এরপরে 4 নম্বরে লেখা আছে লভ্যাংশ 2,70,000। লভ্যাংশকে আমরা কয় পার্সেন্ট হারে মোটাঙ্কিত করি? 10%। 10%। গৃহ সম্পত্তি হতে আয় ব্র্যাকেটে লেখা আছে নিট 72,000 টাকা। তাহলে নিট কথাটা মানে কি? গৃহ সম্পত্তি থেকে কি মেরামত রক্ষণাবেক্ষণ খরচ বাদ দিয়ে আছে নাকি বাদ দিয়ে নাই? বাদ দেয়া আছে। বাদ দিয়ে আছে। গুড। তাহলে আমাদের 5টা টোটাল আয়, এই 5টা আয়ের মোট যোগফল হবে মোট আয় এবং কর দায় বের করব। কর দায় বের করাটা এই অঙ্কের জন্য আমরা কর দায় বের করার জন্য কয়টা স্টেপ করি? 3টা স্টেপে করি নাকি? এখন এই 3টা স্টেপের মধ্যে এই অঙ্কের জন্য এতগুলি স্টেপ হবে না। তার প্রধান কারণ হচ্ছে এই অঙ্কে আমাদের বিক্রয় নাই। আমরা এতদিন যে কয়টা অঙ্ক করছি প্রত্যেকটা অঙ্কেই কিন্তু বিক্রয় ছিল। আর বিক্রয় ছিল মানে আমরা 163-র 2 ধারার মধ্যে ন্যূনতম কর বের করতাম, ঠিক না? হ্যাঁ। যেহেতু আমাদের প্রশ্নে বিক্রয় নাই তাহলে আমরা শুধুমাত্র প্রথম স্টেপের মাধ্যমে আমরা কর দায়টা বের করব। প্রথম স্টেপ তাও কোনটা? আমরা সরাসরি মোট আয়ের উপর যে কাজ করি সেই স্টেপটা। মোট আয়ের উপর কাজ আমরা করব। নরমালি জানি প্রথমে 3,50,000 টাকার উপর 0%, এরপরে কত টাকার উপর বলেন তো দেখি? 1 লক্ষ। 1 লক্ষ উপর 5%, পরবর্তী 3 লক্ষ টাকার উপর 10%। 10%। এরকম ভাবে স্টেপ বাই স্টেপ আমরা যাব এবং এই মোট যে যোগফল এখান থেকে যেটা শুধুমাত্র আমরা মোটাঙ্কিত করব সেই মোটাঙ্কিত টাকাটা আমরা উৎসেচক কর্তনটা বাদ দেব। উৎসেচক কর্তন মানে কি? মোটাঙ্কিত হওয়ার পরে যে টাকা এবং আগের টাকা দুইটার পার্থক্য। তাহলে আসেন আমরা শুরুতেই আগে মোট আয়টা নির্ণয় করি। তাহলে অঙ্কের নাম হচ্ছে, এখানে অংশীদারের নাম যেহেতু নাই এর জন্য আমরা করদাতা নামটা লিখি নাই। আয় বর্ষ কর বর্ষ তোমাদের জন্য ফিক্সড, মোট আয় নির্ণয়, বাকি বিবরণ টাকা টাকা। শুরুতে আমাদের 1 নম্বরে ছিল কারবারি আয়, প্রশ্নে দিয়েছ 8 লাখ। এরপরে ব্যাংক জমা সুদ ছিল 36,000। 36,000 কে ব্যাংক জমা সুদকে আমরা কয় পার্সেন্ট হারে মোটাঙ্কিত করি? 10%। তাহলে 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ, ঠিক আছে? 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করে কত হয়? 40,000। বুঝতে পারছেন? এরপর আছে সিকিউরিটি সুদ হতে আয়। যেহেতু এখানে মোট বা নিট কোনো কিছু বলা নাই তাহলে আমরা কি মোট ধরবো নাকি নিট ধরবো? মোট ধরবো। মোট ধরবো। মোট ধরবো মানে যে টাকা আছে ওই টাকায়, অর্থাৎ এই টাকাটা মোট অঙ্কিত করে টাকাটা দিয়ে আছে 5% হারে মোট অঙ্কিত করে টাকাটা দিয়ে আছে 60,000 টাকা। এটাকে আর মোট অঙ্কিতকরণ করলাম না। 4 নম্বরে ছিল লভ্যাংশ। লভ্যাংশ আমরা 10% হারে মোট অঙ্কিত করি। তাহলে 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করে হয়েছে 3 লাখ টাকা। আর সর্বশেষ ছিল গৃহ সম্পত্তি হতে আয়, নিট ছিল। নিট মানে মেরামত রক্ষণাবেক্ষণ খরচ বাদ দিয়ে আছে না বাদ দিয়ে ছাড়া আছে বলেন তো দেখি?
বাদ দেওয়া আছে। বাদ দিয়ে আছে, এই জন্য আর নতুন করে বাদ দিলাম না। তাহলে গৃহ সম্পত্তি আয় ছিল ৭২,০০০ টাকা। এই ৫টা আইটেম ছিল, এই ৫টা আইটেমের টোটাল যে যোগফল, এই যোগফল হচ্ছে ১২,৭২,০০০ টাকা। এটাই হচ্ছে আমাদের মোট আয়। এটা হলো প্রথম পার্টের আমাদের অ্যান্সার। মোট আয়টাকে আমরা সবাই ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, মূলত এই যে মোট আয় বের করা, এখানে আমাদের মূলত মোট অঙ্কিত আইটেম কি কি বলেন তো দেখি, যে মোট অঙ্কিত এরকম আইটেম কি কি? ব্যাংক জমা সুদ, সিকিউরিটি সুদ আর লভ্যাংশ। লভ্যাংশ, এই তিনটা আমরা মোট অঙ্কিতকরণ করি। এর মধ্যে আমরা দুইটা করছি, একটা করি নাই, কারণ ওই টাকাটা আমাদের মোট টাকাটাই দিয়ে আছে। যদি মোট অঙ্কিত করতাম তাহলে ৫% মোট অঙ্কিত করতাম। এরপরে আমাদের দ্বিতীয় যে পার্টটা, সেটা হলো কর দায়। এখন আমরা অংশীদারি ফার্মের কর দায় বের করবো। এই অঙ্কের ন্যূনতম কর দায় বের করবো না, কারণ এই অঙ্কে আমাদের কোনো কি দেয়া নাই বলেন দেখি, বিক্রয় দেয়া নাই। এর জন্য প্রথম স্টেপে মাধ্যমে কাজ করে যেটা হবে সেটাই দেখছি, ফার্মের কর দায় মানে অংশীদারি ফার্মের কর দায়, বিবরণ করের হার এবং টাকা। তাহলে আমাদের এই ১২,৭২,০০০ টাকা আমরা কর দায় বের করব। তাহলে শুরুতে আমি লিখলাম ১২,৭২,০০০। এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ আমরা কর বের করব। শুরুতে আমরা জানি ৩,৫০,০০০ উপর জিরো মানে 0 টাকা। তাহলে ১২,৭২,০০০ থেকে ৩,৫০,০০০ যদি বাদ দেই তাহলে কত টাকা থাকে, ক্যালকুলেটর হিসাব করেন। ৯,২২,০০০ টাকা। ৯,২২,০০০ টাকা। তাহলে এই ৯,২২,০০০ টাকা ৩,৫০,০০০ পরবর্তী ধাপটা কত টাকা? ১ লক্ষ। যেটা কিনা এই ৯,২২,০০০ কি ওভার করছে, এর জন্য লিখছি পরবর্তী ১,০০,০০০ টাকার উপর ৫%, ১,০০,০০০ এর ৫%, ৫,০০০ টাকা। তাহলে আমি এখান থেকে ১,০০,০০০ টাকা বাদ দিলাম, তাহলে আমার হাতে এখনো থাকে ৮,০০,০০০ কত ২২,০০০। এখন বলেন তো দেখি ১,০০,০০০ টাকার পরবর্তী রেঞ্জটা কত? ৩ লক্ষ। ৩,০০,০০০ টাকা এই ৮,২২,০০০ কি ওভার করছে, এই জন্য লিখছি পরবর্তী ৩,০০,০০০ উপর ১০%। তাহলে ৩,০০,০০০ এর ১০% হচ্ছে ৩০,০০০ টাকা। তাহলে আমি এখান থেকে ৩,০০,০০০ টাকা বাদ দিলাম, বাদ দিয়ে আমাদের থাকবে ৫,২২,০০০ টাকা। এখন এই ৩,০০,০০০ পরবর্তী রেঞ্জ কত টাকা? ৪ লক্ষ। ৪,০০,০০০, যেটা কিনা ৫,২২,০০০ ওভার করছে, এই জন্য লিখি পরবর্তী ৪,০০,০০০ উপর কত পার্সেন্ট, ১৫%। ৪,০০,০০০ 15% ৬০,০০০ টাকা। তাহলে এখান থেকে যদি ৪,০০,০০০ টাকা বাদ দেই তাহলে আমাদের হাতে থাকে ১,২২,০০০ টাকা। বলেন তো দেখি ৪,০০,০০০ টাকা পরবর্তী রেঞ্জ কত টাকা? ৫ লক্ষ। ৫,০০,০০০ এর ২০%। এখন আমাদের আছে হাতে আছে ১,২০,০০০, তাহলে কি ৫,০০,০০০ ওভার করছে? করে নাই। এর জন্য লিখছি কি অবশিষ্ট কত আছে, ১,২২,০০০ উপর ২০%। তাহলে ১,২২,০০০ এর ২০% হচ্ছে ২৪,৪০০ টাকা। ইন টোটাল এই সবগুলো যোগ রয়েছে ১,১৯,৪০০ টাকা। ওকে, তাহলে এইটাই আমাদের অ্যান্সার হইতো যদি আমাদের প্রশ্নে কোনো আইটেম আমরা মোটা অঙ্কিত না করতাম। যেহেতু মোটা অঙ্কিত করছি, টোটাল কয়টা আইটেম মোটা অঙ্কিত হবে, ৩টা। আমরা করছি কিন্তু ২টা, সিকিউরিটি আমরা করি নাই, কারণ এটা মোট টাকাই দিয়ে আসলো। তাই এটার নাম হচ্ছে মোট কর। এখান থেকে লিখছি উৎস কর কর্তন, অর্থাৎ যে সমস্ত আইটেম উৎস হতে কর কর্তন করে রাখা হয়, এক কথায় সুদ রেটে যেগুলো আছে। তাহলে প্রথমে আমরা লভ্যাংশ এখানে দিয়েছিলাম। আচ্ছা, ব্যাংক লোন দেখাই। ব্যাংক লোন মোট অঙ্কিত হওয়ার পর হচ্ছে ৪০, আগে ছিল কত ৩৬, এই দুইটার পার্থক্য। তাই লিখছি ৪০ মাইনাস ৩৬ সমান সমান ৪,০০০। অথবা আরেকভাবে বের করা যায়, সেটা হচ্ছে এই যে ৪০,০০০ টাকা বের করছি, এটা কত পার্সেন্ট হারে মোট অঙ্কিত করে বের করছি বলেন তো দেখি? ১০%। তাহলে ৪০,০০০ টাকার ১০% এই ৪,০০০ টাকা, যেভাবে বের করা যায়। লভ্যাংশ মোট অঙ্কিত হওয়ার পর হচ্ছে ৩,০০,০০০, আগে ছিল ৭০, দুইটা বিয়োগ ফল ৩০,০০০। অথবা এই ৩,০০,০০০ উপর ১০% ৩০,০০০, যে কোনো একভাবে বের করলেই হবে। তাহলে লভ্যাংশ ব্যাংক সুদে ৩০ এবং ৪,০০০ টাকা, আমরা বুঝতে পারছি সবাই? হ্যাঁ, বুঝতে পারছি। আর সিকিউরিটি সুদ এটা আমরা ৫% হারে মোট অঙ্কিতকরণ করি। তাহলে ৬০,০০০ টাকার ৫% ৩,০০০, এখানে ভুলে ৬% দিয়ে আছে, ৫%। ঠিক আছে, তাহলে ৬০,০০০ টাকার ৫% কত হয়, ৩,০০০ টাকা। তাহলে এই তিনটা যোগ করা হয় ৩৭,০০০ টাকা। এই ৩৭,০০০ টাকা উৎস কর করতে, অর্থাৎ যখনই আয় হচ্ছিল তখনই ট্যাক্সটা কি কাটে রাখছিল। তাহলে এখন আমাদের মোট ছিল ১,১৯,৪০০, এর মধ্যে সরকারকে আমরা অলরেডি দিয়ে রাখছি ৩৭,০০০ টাকা। তাহলে আমাদের প্রদেয় কর দায় কত টাকা, দুইটার পার্থক্য ৮২,৪০০ টাকা। তাহলে এইটাই হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার। বোঝা গেছে ১০ নম্বরটা?
হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এই অঙ্কে ন্যূনতম কর দায় বের করলাম না, কারণ একটাই, সেটা কি, বিক্রয় নাই। ওকে, তাহলে আমাদের 6 নাম্বারটা শেষ। এরপরে 10 নাম্বারে চলে যাব আমরা। 10 নাম্বারটা দেখেন, এটাও 2016 সালে বিবিএস এর প্রশ্ন। এই অঙ্কে আমাদের 1 থেকে 7 আইটেম দিচ্ছে। এর মধ্যে কারবারি আয় 7 লাখ টাকা, সিকিউরিটি সুদ হতে হয় 50,000। এটা কি মোট টাকা না ইন টাকা ধরবো আমরা? মোট টাকা। মোট টাকা। লভ্যাংশ নিটা আছে, মোটাঙ্কিত করবো 10% হারে। ব্যাংক সমান নিটা আছে, মোটাঙ্কিত করবো 10% হারে। মূলধনের লাভ খাতায় 30,000 টাকা দিয়ে আছে। এই যে পণ্য বিক্রয় 55 লাখ টাকা, যেহেতু বিক্রয় আছে, তার মানে এখন কি ন্যূনতম কর দায় বের করতে হবে না করতে হবে না? বের হবে। করতে হবে। বের করতে হবে। তার মানে ওই যে প্রবলেম 1 নাম্বার যে বিশাল বড় কর দায় বের করছি, ওই সম্পূর্ণ কাজে এখানে ফর্মালিটি রক্ষা করে আমরা কর দায় বের করব। আর আগেরটা আমরা ওই বড় বড় ভাবে মানে বিশাল বড় করে কর দায় বের করলাম না, কারণ একটাই, সেটা কি নাই বলেন দেখি, বিক্রয়। আর বিবিধ আয় ছিল 10,000 টাকা। বলছে উক্ত ফার্মের মোট আয় ও কর দায় বের করো। সেম প্রশ্ন। তাহলে বলেন তো, এই মোট আয় নির্ণয় করার ক্ষেত্রে এখানে কয়টা আইটেম আসবে টোটাল? অংশীদারি ফার্মের মোট আয় কিন্তু। তাহলে অংশীদারি ফার্মে অংশীদারদের আয় এখানে 1 থেকে 7 পর্যন্ত কোনটা কোনটা? নাই। ধ্যাৎ, কি কয় নাই মানে? একটু আগে কারবারি 6 আয় নাম্বারটা যাবে। করেছে। কোনটা কোনটা যাবে বলো? কারবারি আয় যাবে, আর সিকিউরিটি সুদ হতে আয় এটা যাবে, লভ্যাংশ যাবে, ব্যাংক জমা সুদ। মূলধনে লাভ খাত এইটাও যাবে। পণ্য বিক্রয় এটা ব্যবসায় আয়, বিবিধ আয় এটা অংশীদার ফার্মে আয় না, এটা অন্যান্য খাত থেকে আয় হয়েছে। তারপরে 1 থেকে কয়টা আইটেম? এই 5টা আইটেম আমরা ফার্মের আয়ের মধ্যে ঢুকাবো। এর মধ্যে প্রথমে কারবার আয় 7 লাখ টাকা। তাহলে এই অঙ্কের জন্য আমরা এখানে সমাধানটা করে দিছি। একটা মিনিট, একটু সমস্যা আছে। সবাই কি সলিউশন পিডিএফটা দেখতেছো? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এখানে আমাদের করদাতার নাম নাই, আয় বর্ষ কর বর্ষ তোমাদের জন্য ফিক্সড, মোট আয় নির্ণয় বিবরণ টাকা টাকা। তাহলে প্রথমে আমাদের প্রশ্নে ছিল কারবারি আয় 7 লাখ টাকা ছিল, সিকিউরিটি সুদ মোট দেবো না নিট ধরবো? মোট ধরবো। মোট ধরবো। ওকে, তাহলে মোট ধরে আমরা 50,000 টাকা ছিল, 50,000 টাকা দিছি। লভ্যাংশ নিট ছিল 10% মোট অঙ্কিত করে এটা মোট করলাম। 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করে 2,05,000 হয়েছে। ব্যাংক জমা সুদ নিট ছিল 10% মোট অঙ্কিত করে নিট বের করলাম 30,000। আর মূলধনের লাভ ছিল 30,000 টাকা। এই সম্পূর্ণ যোগফল হচ্ছে 10,15,000 টাকা। ওটা এটা কি ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। এখন আমরা তাহলে কর দায় বের করব। যেহেতু আমাদের প্রশ্নে বিক্রয় দিয়ে আছে, তার মানে এই অঙ্কে আমরা সেই বড় করে আমরা কর দায় বের করব, ন্যূনতম কর দায় বের করব, নিয়মিত কর দায় বের করব, সবই করব। তাহলে আসেন আমাদের সে আগের মতো সর্বপ্রথম আমরা নিয়মিত হারে কর দায় বের করব। কর দায় বের করার জন্য প্রথমে আমরা যে মোট আয় বের করলাম, এই মোট আয় থেকে যেগুলা মোট অঙ্কিত করতে হয় সেগুলো আমরা বাদ দিয়ে দিব। তাহলে বলেন যে দেখি আমরা মোট অঙ্কিত করছি টোটাল কয়টা আইটেমকে মোট অঙ্কিত করছি? দুইটা। দুইটা, কিন্তু হয় হলো 3টা। যেহেতু 50,000 টাকা হুম। মোট ধরছি, এর জন্য এটা মোট অঙ্কিত হয়েছে, তাহলে এটা কিন্তু বাদ যাবে। তাহলে মোট আয় থেকে এই 10,15,000 টাকা থেকে এই 30,000, 2,05,000 এবং 50, এই তিনটাই বাদ দিব। তাহলে 3টা বাদ দিয়ে আমাদের হয়েছে 7,30,000। এই 7,30,000 উপর প্রথমে আমরা কর ধরবো। প্রথমে হচ্ছে 3,50,000 উপর 0% সমান 0। তাহলে 7,30,000 থেকে 3,50,000 যদি বাদ দেয়, তাহলে কত টাকা থাকে একটু বলো দেখি। 3,80,000। 3,80,000। তাহলে 3,80,000 টাকা। 3,50,000 পরবর্তী রেঞ্জটা কত? 1,00,000 টাকা। 1 লাখে 5% 5,000 টাকা। তাহলে 3,80,000 থেকে 1 লাখ বাদে হয় 2,80,000।
তাহলে 1 লাখের পরবর্তী রেঞ্জ কত টাকা? 3 লাখ। 3 লাখ। 3 লাখ। যেহেতু 3 লাখটা ওভার করে না, এই জন্য কি লিখছি অবশিষ্ট 2 লাখ 80। 2 লাখ 80 10% হচ্ছে 28,000 টাকা। এই দুইটা যোগ করা হয় 33,000 টাকা। নিয়মিত উৎসে কর দায় আমরা সবাই ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি। এবার ন্যূনতম কর দায় মানে কি? এই 10,15,000 টাকার উপর ডাইরেক্ট আমরা ক্যালকুলেশন করব। আগে আমরা ধরছি কিন্তু 7 লাখ বেশি, এখন কি 10,15,000 উপর ধরব। তাহলে 10,15,000 এই টাকার উপর আমরা কর দায় বের করবো। ন্যূনতম কর দায় প্রথমে 3,50,000 বা 0%, 0 এখান থেকে 3,50,000 যদি বাদ দেয় তাহলে কত টাকা থাকে? 6,65,000। 6,65,000। এখন 1 লক্ষটা পরবর্তী রেঞ্জ, 3,50,000 পরবর্তী রেঞ্জ ছিল 1 লাখ টাকা। 1 লাখ টাকা এটার ওভার করছে, এই জন্য লিখছি পরবর্তী 1 লাখ। 1 লাখের 5% 5,000। তাহলে এখান থেকে 1 লাখ যদি বাদ দেয় থাকে 5,65,000। তাহলে বলতে 1 লাখের পরবর্তী রেঞ্জ কত টাকা? 3 3 লাখ। লাখ। 3 লাখের 10% 30,000 টাকা। তাহলে এখান থেকে যদি 3 লাখ বাদ দেয় আমাদের অতিরিক্ত টাকা অবশিষ্ট টাকা থাকে 2,65,000। আর 3 লক্ষটা পরবর্তী রেঞ্জ কত টাকা? 4 লক্ষ টাকা। যেটা ওভার করে না, এর জন্য লিখছি কি অবশিষ্ট 2,65,000 15% 39,750। এখন এই তিনটা আমরা কি করছি? যোগ করে পেয়েছি 74,750। এখান থেকে এই যে এখানে প্রথমে যে নিয়মিত উৎসে কর দায় বের করছি 33,000 টাকা বাদ দিয়ে আমাদের নিয়মিত হারে কর দেয় হয়েছে 41,750। তার নিয়মিত হারে কর দেয় আমরা ক্লিয়ার সবাই? এটা করতে করতে আপনারা বুইড়া হয়ে গেছেন, ঠিক আছে? জি স্যার। এবার 163 5 ধারণা আমরা নিয়ম ন্যূনতম কর দায় বের করব। এটা করার জন্য প্রথমে মোট প্রাপ্তি বের করব। তাহলে মোট প্রাপ্তির মধ্যে প্রথমে বিক্রয় ছিল 55 লাখ টাকা। এই বিক্রয়ের পরেই ছিল বিবিধ প্রাপ্তি। এই যে বিক্রয় পরে আমাদের বিবিধ প্রাপ্তি কত টাকা ছিল? 10,000। তাহলে এইটা আমরা দুইটা যোগ করব। তাহলে বিক্রয় এরপর হচ্ছে মোট প্রাপ্তি, দুইটা যোগ করলাম। এরপরে আমাদের আয়গুলি আমরা যোগ করি। তাহলে আমাদের প্রশ্নে আয় ছিল কি কি? প্রথমে ছিল হচ্ছে কারবারি আয়, ঠিক আছে? প্রথমে আমাদের প্রশ্নের মধ্যে কি ছিল বলেন দেখি? কারবারি কারবারের আয়। আয় ছিল 7 লাখ। কারবারি আয় আমাদের ন্যূনতম করের মধ্যে আসে না। ন্যূনতম করের মধ্যে আসে যেগুলা আমাদের যে আইটেমগুলো আমরা কি করি? শুধুমাত্র মোটা অঙ্কিতকরণ করি, ঠিক আছে? এক কথায় যেগুলো আমাদের কির দিকে থাকে সেই আয়গুলি লাভ লোকসান হিসাবে কির দিকে থাকে। কি কি লাভ লোকসান কির দিকে থাকে? কি কি? সরকারি সিকিউরিটির সুদ 50,000 টাকা ছিল, লভ্যাংশ 2,05,000 টাকা, মূলধনী লাভ খাতে আয় 30,000 টাকা, ব্যাংক সুদ 30,000 টাকা। এই যে যে টাকাগুলি দিছি বলতো এটা কি মোটা অঙ্কিত হওয়ার পরে টাকা দিছি না? না মোটা অঙ্কিত ছাড়া টাকা দিছি? এই যে 2,05,000 মোটাঙ্কিত 30,000 হওয়ার পর। মোটা অঙ্কিত হওয়ার পরে যে টাকা, ওই টাকাগুলি আমরা দিছি। অর্থাৎ এই আইটেমগুলি লাভ লোকসান হিসাবে কোন দিকে থাকতো বলেন দেখি? ক্রেডিট দিকে। এখন তাহলে 55 লাখের সাথে এই সবগুলো যোগ রয়েছে 58,25,000। এই 58,25,000 উপর 0.6%, 34,950 টাকা। এটা ন্যূনতম কর। তাহলে আগেরটা হলো নিয়মিত হারে কর, এখন ন্যূনতম কর। এখন আমরা ফার্মে নিট পদীয় কর দায় বের করবো। পদীয় কর দায় বের করার জন্য প্রথমে নিয়মিত উৎসে কর দায় আমরা বের করছিলাম 33,000 নিয়মিত উৎসে কর দায়। এরপর ন্যূনতম কর হার প্রযোজ্য আয়ের উপর কর, নিয়মিত হারে কর। নিয়মিত হারে কর আমরা সবার শেষে আমরা করছি 41,000। আর এখান থেকে উৎসেকর করতে, উৎসেকর করতে মানে কি? যেগুলো মোটা অঙ্কিত হয়। তাহলে মোটা অঙ্কিত আমরা করছি কয়টা বলো দেখি? দুইটা, কিন্তু হয় কয়টা? 3টা। মোটা অঙ্কিত আমাদের প্রশ্নের মধ্যে 3টা। 3টা। সিকিউরিটি কিন্তু করি নাই। তাহলে আগে ছিল 1,84,500, হয়েছে 2,05,000, তাহলে পার্থক্য হচ্ছে 20,500। লভ্যাংশের ক্ষেত্রে আগে ছিল 27, মোটা অঙ্কিত হয়েছে 30,000, তাহলে পার্থক্য হচ্ছে 3,000। আর সিকিউরিটি মোটা অঙ্কিত করি নাই, কিন্তু এটা আমরা মোট ধরছিলাম। এর জন্য আমরা এটার উপর কত পার্সেন্ট হারে মোটা অঙ্কিত? আমার 50,000 টাকা হয়েছিল 5%, এর জন্য 50,000 কয় পার্সেন্ট ধরছি? 5% হয় 2,500 টাকা। তাহলে 20,500, 3,000 এবং 2,500 তিনটা যোগ হয় 26,000 টাকা। এই 26,000 টাকা আমরা সবাই ক্লিয়ার? জি। উৎসকর কর্তনটা ওকে। তাহলে 41 এবং 26, 41,750 এবং 26 মধ্যে বড় হচ্ছে 41,750।
33 সাথে এটা যোগ করা হয় ৭৪,৭৫০। এখান থেকে আমরা এই যে ন্যূনতম কর দেয় যে 34,950 বের করছি, এটা কম্পেয়ার করবো। এই দুইটার মধ্যে আমরা কোনটা নিব, বড়টা না ছোটটা? অবশ্যই বড়টা। তাহলে বড় হচ্ছে বড়টা। ৭৪,৭৫০। এখান থেকে আমরা উৎসাগর করতাম যে 26,০০০ টাকা বের করছি, এটা আমরা কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ করে নিট প্রদেয় কর দেয় হয় 48,750। বুঝা গেছে? জি স্যার। এই অঙ্ক আপনারা কমপক্ষে 10টা অঙ্ক কমপক্ষে 10টা অঙ্ক করছেন। যারা সবগুলো অঙ্ক করছেন তাদের কমপক্ষে 10টা অঙ্ক হবে। তাহলে আমাদের 10, 9, 8 এবং 10 গেল। এরপরে আমার কত নাম্বার আছে? 12 নাম্বার। তারপর আসেন 12 নাম্বার অঙ্ক করে, যেটা 2016 সালে মার্কেটিং এসেছিল। প্রশ্নে বলছে লাভ লোকসান অনুপাত হচ্ছে 2:2:1। তাহলে সবকিছু যোগ করা হয় 5। তাহলে 5 দ্বারা ভাগ। প্রথম জনের ক্ষেত্রে কয় দ্বারা গুণ করব? 2 দ্বারা গুণ। দ্বিতীয় জনে 2, তৃতীয় জনে কয় দ্বারা গুণ? 1 1। দ্বারা। 1 দ্বারা। আমাদের নিট লাভ প্রশ্নে আছে 2 লাখ টাকা। ফার্মের হিসাব বই পরীক্ষা করে নিম্নোক্ত বিষয়গুলো পরিলক্ষিত হয়। 1 থেকে 7টা আইটেম দিয়ে আছে। দেখি এর মধ্যে আমাদের অংশীদারি ফার্মের আয় কি কি, মানে অনুমোদন যোগ খরচের মধ্যে যায় না কি কি আইটেম গুলো। তাহলে প্রথমে আমরা শুরু করি কি দিয়া বলো দেখি? নিট লাভ দিয়া। নিট লাভ কত দিয়ে আছে? 2 লাখ। 2 লাখ। এখন প্রশ্নে কি বলছে? উপরোক্ত তথ্য হতে ফার্মের মোটাই ও কর দেয়। তাহলে আগে মোটাই বের করবো। মোটাই করার জন্য প্রথমে কি দেয়? নিট লাভ। তাহলে নিট লাভ 2 লাখ টাকা দিয়ে আছে। নিট লাভের সাথে আমরা কি যোগ করি? অনুমোদন নাকি অনুমোদন যোগ খরচ? অনুমোদন। অনুমোদন যোগ খরচ। ঠিকই প্রথম লেখা আছে ক খ গ কে যথাক্রমে এত টাকা বেতন প্রদান করে। তাহলে অংশীদারের নামে যে খরচ থাকে সেগুলো কি অনুমোদন নাকি অনুমোদন? অনুমোদন। তাহলে 36, 45, 48 তিনটা যোগ। তারপরে আমাদের ক ও খ কে ক ও খ এর নিকট থেকে ধার গ্রহণের জন্য যথাক্রমে 40,000 এবং 50,000 সুদ প্রদান করছে। অংশীদারি অংশীদারি খকে পণ্য বিক্রয় কমিশন বাবদ 30,000 টাকা প্রদান করছে। কাস্টম আইন ভঙ্গের জন্য 50,000 জরিমানা প্রদান। আগা খান ফাউন্ডেশন বলে তো দেখি যে কাস্টম আইন ভঙ্গের জন্য জরিমানা, এটা কি অনুমোদন নাকি অনুমোদন খরচ? অনুমোদন যোগ্য। অনুমোদন। আবার বলো কি বললে? অনুমোদন। অনুমোদন। ওকে ঠিক আছে, তাহলে এটা অনুমোদন যোগ খরচের মধ্যে আসবে। 5 নম্বর আগা খান ফাউন্ডেশনে অনুদান, এটা অনুমোদন যোগ খরচ, এটা আসবে না। অগ্রিম কর, এটা কি অনুমোদন যোগ খরচ নাকি অনুমোদন যোগ খরচ? ওকে, অনুমোদনযোগ্য তার মানে খরচ। এটা আমাদের আসবে অংশীদার উত্তোলন, ওটা আসবে। তাহলে নিট লাভের সাথে আমরা যে আইটেম গুলি বললাম প্রত্যেকটা আইটেমই আমাদের আসবে, শুধু এখান থেকে আসবে না কি আগা খান ফাউন্ডেশনের অনুদান। তাহলে এই 2 লাখের সাথে এই বেতন তিনটা যোগ করব, ঋণের সুদ 40 এবং 50,000 যোগ করব, ক্ষয়ের কমিশন আমরা যোগ করব, কাস্টমাইজ ভঙ্গের জন্য জরিমানা 50,000 যোগ করব, অগ্রিম কর 35,000 এবং উত্তোলন তিনটা যোগ করব। এই সবগুলো যোগ করে আমাদের মোট আয় হবে 6,74,000। বোঝা গেছে? সবটি যোগ করে পারবেন? জি স্যার। ওকে, তাহলে আমাদের বলছে ফার্মের মোট আয়। তাহলে ফার্মের মোট আয় তো আমি বের করে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে এই যে আমাদের এখানে ফার্মের কিন্তু ফার্মের মোট আয় চেয়েছে, তার মানে প্রত্যেক অংশীদারের ক্ষেত্রে আমাদের এখানে কারবার হতে অংশীদারদের মোট আয়টা আমরা একটু নির্ণয় করে দেখেন। তাহলে এখানে আমাদের 1 থেকে 7 নম্বর আইটেমের মধ্যে যে আইটেমগুলো আছে এই আইটেমগুলো ভিত্তি করে আমরা একটু অংশীদারি কারবার হতে অংশীদারদের আয় এটা একটু বের করি। এটা এখন প্রশ্ন হচ্ছে আমাদের এইটা আমরা কেন বের করব? প্রথম কথা হচ্ছে এইটা আমরা কেন বের করব? আমাদের প্রশ্নে বলছিল কি উপরোক্ত তথ্য হতে ফার্মের মোট আয়। তাহলে ফার্মের মোট আয় তো আমি তোমাদের মুখে মুখে বলে দিলাম 6,74,000। 6,74,000 কি বের করা পারবা? জি স্যার। ওকে, এখন পরবর্তী প্রশ্নটা এখানে হয়তো বা চেঞ্জ, এখানে কি বলে আগের প্রশ্নটা আমি একটু দেখে আসি তো। যেমন এই অঙ্কটা ফার্মের মোট আয় এবং অংশীদারি, তাহলে এখানে প্রশ্নটা হয়তো বা এখানে চেঞ্জ আছে, সেটা কি ফার্মের মোট আয় এবং অংশীদারদের কর দেয়, এরকম একটা প্রশ্ন হয়তো বা থাকতে পারে। হ্যাঁ, মার্কেটিং এর এর জন্য আমরা আলাদাভাবে অংশীদারদের কর দায় বের করছি।
তাহলে প্রশ্নটা আমরা একটু এখানে একটু ই করে নিব। উপরোক্ত তথ্য হতে ফার্মের মোট আয় এবং অংশীদারদের কর দায় নির্ণয় করো। এখানে অংশীদারদের হবে, হ্যাঁ, অংশীদারদের কর দেয়, ফার্মের কর দেয় না। ঠিক আছে, অংশীদারদের কি কর দেয়। তাহলে অংশীদারদের কর দেয় বের করার জন্য আগে দেখতে হবে এই যে মোট যে আয় আমরা বের করলাম, এই মোট আয়ের কে কত টাকা আয় করছে, কার কত টাকা আয় হয়েছে। তাহলে এটা করার জন্য আমরা এই যে ছকটা, এই ছক আমরা আগে থেকেই জানি। বিবরণ, মোট টাকা, তারপরে হচ্ছে এই যে এই দুইটা আগে আমরা আগে দিতাম, বিবরণের পরে মোট টাকা দিতাম, এরপরে হচ্ছে অংশীদারের নাম দিতাম এবং সবার শেষে করে দিতাম অবন্টিত মুনাফা। ঠিক আছে, এই ছকটা আমরা এর আগে করছিলাম না? জি স্যার, করছি। এই ছকটা কিন্তু এর আগে আমরা করছিলাম। তাহলে এখন আমরা বন্টন করবো কত টাকা, মোট আয় বের হচ্ছে 6,74,000। তাহলে 74,000 টাকা বন্টন করবো। তাহলে প্রথমে 6,74,000, এই 6,74,000 মধ্যে অংশীদারি কারবার থেকে কি আয় হয়েছে, অংশীদারি কারবার থেকে প্রথমটা লেখা আছে বেতন, অংশীদার নামে লেখা আছে, তাহলে বেতন আমরা দিব বেতন। এই যে বেতন কয়েক টাকা 36, কয়েক টাকা 45 এবং কয়েক টাকা কত 48, এই তিনটা যোগ করা হয় 1,29,000। প্রথমে যেহেতু কমিশন, তাহলে কমিশন দিয়ে শুরু করি। এখানে যেহেতু লিখছি এই সিরিয়ালে বলি, প্রশ্নের সিরিয়াল না, এখানে না করলে আবার এই টাকাগুলো আমি মিলাই পারবো না। তাহলে প্রথমে আমরা দিচ্ছি কি কমিশন, কমিশন কে পাইছে, শুধুমাত্র খ পাইছে। তাহলে খয়ের করে আমরা দিচ্ছি 30,000, আর এই প্রথমটা এবং শেষেরটা কি 0। তাহলে এই তিনটা যোগ করা হয় 30,000। তাহলে 6,74,000 মধ্যে 30,000 টাকা বন্টন করা শেষ। তাহলে অবশিষ্ট টাকা হলো 6,44,000 টাকা। বুঝতে পারছেন? জি স্যার। এরপরে বেতন, এই তিনটার যোগফল 1,29,000। 6,44,000 থেকে 1,29,000 বাদ দেওয়া হয় 5,15,000। তাহলে কমিশন এবং বেতন গেল। এরপরে আমাদের কমিশন বেতনের পরে আছে এটা কি আছে, ধার করা অর্থে ঋণের সুদ। আচ্ছা, ঋণের সুদ কয়জনে পাইছে, তিনজন পাইছে না দুজন পাইছে, দুইজনে পাইছে। ক পাইছে 40 আর খ 2 জন। পাইছে কত 50। তাহলে 40 এবং 50 যোগ করে কত হয় 90। তাহলে 5,15,000 সাথে 90,000 বাদে থাকে 4,00,000 কত 25। তাহলে আমাদের তিনটা শেষ, ঋণের সুদ শেষ। তাহলে আমাদের প্রথম এই তিনটা আইটেম পোস্টিং দেওয়া শেষ। এবার কাস্টমার ভঙ্গের জন্য জরিমানা, এটা অংশীদারি কারবারে আয়না। এটা হলো কেনা, কারো কি নামে আছে এটা, জরিমানা কারো নামে আছে নাই, এর জন্য এটা আমি না, অংশীদারি কারবার আইনের মধ্যে আসবে দিব না। না। অগ্রিম কর কর্তন কারো নামে না, এই জন্য দিব না। আর উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব আর অংশীদারি কারবার আইনের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এই জন্য নিচের কোনোটাই দিই নেই, আমরা দিচ্ছি বেতন, ঋণের সুদ এবং কমিশন। তাহলে বেতন, ঋণের সুদ, কমিশন বন্টন করার পরে অবশিষ্ট মুনাফা থাকে 4,25,000 টাকা। এই 4,25,000 টাকা হচ্ছে ক, খ এবং ক এর লাভ, কিন্তু কার কত টাকা এটা উল্লেখ নাই। এর জন্য আমরা এটাকে বন্টন করবো, এই যে আমাদের প্রশ্ন অনুপাত ছিল 2:2:1 অনুপাত। তাহলে 4,25,000 কে 5 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ করা হয়েছে 1,70,000। তারপর একটা 5 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ করে 1,70,000, 5 দ্বারা ভাগ 1 দ্বারা গুণ করা হয় 85,000। এই তিনটা যোগ না 4,25,000। 4,25,000 থেকে 4,25,000 বাদ দেখি 0 0। তাহলে এখন আসেন কয়ের মোট টাকা 2,46,000, কয়ের মোট টাকা 2,95,000, কয়ের মোট টাকা 1,33,000। তাহলে আমাদের প্রত্যেক অংশীদারি কারবারে আয়, আমরা অংশীদারি কারবারে অংশীদারদের আয় আমরা বের করে ফেলাম। এই তিনটার মধ্যে দেখেন তো, আমাদের বলেন তো দেখি, কর দায় বের করার জন্য প্রথম স্টেপটা কত টাকা, 3,50,000। তাহলে কারো কোন অংশীদারের আয় কি 3,50,000 টাকার উপরে গেছে, না। যায় না। এর জন্য কোনো অংশীদারের নামে কোনো কর দায় বের করার প্রয়োজন নাই। এর জন্য আমরা লিখছি ক, খ, উ, গ প্রত্যেক অংশীদারের আয় 3,50,000 টাকা কম, তাই কোনো অংশীদারকে কর প্রদান করতে হবে না। 3 লাখ টাকা লেখা আছে, আগের বছরের রেট ছিল 3 লাখ, আর তোমাদের বছর এটা বাইরে হয়েছে 3,50,000। এর জন্য কর প্রতি বছরই, ট্যাক্সের প্রতি বছরে আপডেট হয়। বুঝতে পারছো, আগের বছর ছিল 3 লাখ, কিন্তু তোমাদের বছর কত 3 লাখ কত 50। তাহলে তোমরা এখানে কত লিখবা, 3,50,000 না 3 লাখ। 3,50,000। 3,50,000। ঠিক আছে, তাহলে আশা করি 12 নম্বর অঙ্কটা আমরা বুঝতে পারছি। তাহলে 12 নম্বর প্রশ্ন এখানে ছিল উপরোক্ত তথ্যের উপর ফার্মের মোট আয় এবং অংশীদারদের কর দায় নির্ণয় করো। ঠিক আছে।
তাহলে 12 নাম্বার শেষ। আর আমাদের সর্বশেষ কত নাম্বারটা আছে? 17। 17 নাম্বার প্রশ্নটা 2022 সালে ম্যানেজমেন্টের প্রশ্ন। এই ম্যানেজমেন্টের প্রশ্নটা আমরা একটু ভালো করে দেখাইতেছি, ভালো করে খেয়াল করেন সবাই। এই ডেবিট পাশে সমন্বয় আমাদের টোটাল আছে 5টা, আরো অন্যান্য ব্যক্তিগত আয় দিয়ে আছে টোটালি কয়টা? যাদের শীটে এই সম্পত্তি হতে আয়ের পরে কৃষি আয়, ব্যক্তিগত ব্যবসায়িক আয় এবং লটারি প্রাপ্ত আয়, এই তিনটা নাই। এই তিনটা কি সবার শীটে আছে? না, নেই তো না। আমাদের। নাই। এটা টাইপিং আমাদের মিস্টেক ছিল। এটা আপনারা সুন্দর করে কি করবেন, উঠিয়ে নেবেন। হ্যাঁ, আমি পিডিএফটা দেবো ক্লাসে পরে, পিডিএফটা আপনারা সুন্দর করে এটা একটু খাতার মধ্যে লিখে রাখবেন, আপনাদের শীটে লিখে রাখবেন। হ্যাঁ, প্রথম তিনটা ছিল কিন্তু এই তিনটা পরবর্তী পৃষ্ঠা ছিল, তো আমি এটা খেয়াল করতে পারি না। হ্যাঁ, তাহলে আমাদের অতিরিক্ত ভাবে তিনটা আয় আছে, যার যার ঘরেরটা দিয়ে আছে, এটা আপনারা শীটের মধ্যে একটু উঠিয়ে রাখবেন। এখন আমাদের প্রশ্নে, এই প্রশ্নে চাইছে কি? এই প্রশ্নে চাইছে অংশীদারি কারবার। এটা ভালো করে খেয়াল করেন, অংশীদারি কারবার এবং অংশীদারদের মোট আয় ও কর দায়। তার মানে প্রশ্ন এখানে দুইটা, এক হলো অংশীদারি কারবারের আয়, আবার অংশীদারদের আয়। তাহলে মোট আয় নিয়ে কয়টা প্রশ্ন? দুইটা প্রশ্ন। এক হলো অংশীদারের কারবারের আয়, আরটা কি বলেন দেখি? অংশীদারদের আয়। কর দায় নিয়ে কয়টা প্রশ্ন? দুইটা প্রশ্ন। তাহলে অংশীদারি কারবারের কর দায় আর অংশীদারদের কর দায়, কয়টা প্রশ্ন বলো তো দেখি মোট? তাহলে এখানে 4টা। যদি প্রশ্নে বলতো অংশীদারি কারবারে মোট আয় ও কর দায় বের করো, অংশীদারদের যদি লেখা না থাকতো তাহলে আমরা দুইটা প্রশ্নই করতাম। কিন্তু এখানে বলছে অংশীদারি কারবার এবং অংশীদারদের মোট আয় ও কর দায়। তার মানে মোট আয় বের করবো দুইটার ক্ষেত্রে। কার ক্ষেত্রে বলেন তো দেখি? প্রথমে কারবারে আয় বের করবো, এরপরে অংশীদার দায় বের করবো। কর দায় বের করবো, প্রথমে অংশীদারি কারবারে কর দায়, এরপরে কি? অংশীদারদের কর দায়। তাহলে এখন আসেন শুরুতে আমরা অংশীদারি কারবার আয় বের করি। অংশীদারি কারবার আয় বের করার জন্য সর্বপ্রথম লাগে হচ্ছে মোট নিট লাভ। যে নিট লাভ আমাদের প্রশ্নে দিয়ে আছে কত? 2 লক্ষ কত? 2,33,600। এখন এর সাথে আমরা যোগ করি অনুমোদন যোগ খরচ, যেটা আমাদের এই ডেবিট পাশে থাকে। বলেন তো ডেবিট পাশে আমাদের অনুমোদন খরচগুলি কোনটা কোনটা আছে? কুড়ির সঞ্চিতি, ওকে, একটা দাদা উদ্যান। মূলধনের সুদ, চাঁদা ও ক্ষয়ের দান, গুড। কমিশন। মূলধনের কমিশন আর ক্ষয়ের কমিশন, গুড। মূলধনের সুদ এবং ক্ষয়ের কমিশন। আপনাদের চারটা বছর, চারটে আপনাদের ঠিক আছে। তাহলে এখন আসেন আমরা একটা একটা দেখাই। প্রথমে নিট লাভ 2,33,600 টাকা। এর সাথে প্রথমে কুড়িন। দেখেন তো আপনারা সবাই সলিউশন পিডিএফটি কি দেখতেছেন কিনা? হ্যাঁ, দেখা যায়। তাহলে নিট লাভ 2,33,600। এখানে সিরিয়াল মিলবে না, আমরা আমাদের সিরিয়াল করব। তাহলে শুরুতে ছিল কুড়িন সঞ্চিতি 3,230। তাহলে কুড়িন সঞ্চিতি এই যে দিছে 3,230। বুঝতে পারছি? কুড়িন সঞ্চিতির হ্যাঁ, পরে বুঝতে পারছি। আপনারা বলছো চাঁদা ও দান 1570। এই চাঁদা ও দান নিয়ে আমাদের সমন্বয়ে দুইয়ে কথা বলা আছে। বলা আছে চাঁদা ও দান বাবদ খরচ। অর্থাৎ এই যে 1570 টাকা আছে, 1570 মধ্যে কি কি আছে? 1570 মধ্যে কারবারি সমিতি চাঁদা আছে 300 টাকা, ঘূর্ণিঝড়ের রিলিফ ফান্ডে অনুদান আছে 1020 টাকা, আর জাকাত তহবিলে দান আছে কত? 250। এই তিনটা যোগ ফলে হচ্ছে 1570 টাকা। কথা বুঝতে পারছেন? তার মানে এই 1570 টাকা দিয়ে মানে কি 2 নাম্বার সমন্বয় কাজটা কি কমপ্লিট। ক্লিয়ার? এজন্য আমরা এখানে 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 লিখে দিছে চাঁদা অনুদান 300, 1020, 250। এই তিনটার যোগফল 1570। চাঁদা অনুদান ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এবার আসেন চাঁদা অনুদানের পর আমাদের ছিল মূলধনের সুদ 1950। তাহলে আমরা দিছি মূলধনের সুদ 1950 দুইটার মূল্য হচ্ছে 2,900 টাকা। তারপরে মূলধনের সুদের পরে ছিল ক্ষয়ের কমিশন 4,050। তাহলে ক্ষয়ের কমিশন আমরা দিছি 4,050। তাহলে টিক দিয়া যে চারটায়, চারটা আমরা সবাই ক্লিয়ার? হ্যাঁ। ওকে, এবার আসেন আমরা সমন্বয়গুলি পড়ি। প্রথম সমন্বয় বলা আছে বিবিধ খরচের মধ্যে নতুন অংশীদার চুক্তি প্রণয়নের জন্য 380 টাকা আইন খরচ অন্তর্ভুক্ত আছে। অংশীদারি খরচ নতুন আছে, তার আইন খরচ বিবিধ খরচের মধ্যে ঢুকাইছে। আচ্ছা, অংশীদারি খরচ তো অংশীদারি খরচ তো অংশীদার নামে যাবে, সেটা ব্যবসায়িক খরচ হিসেবে ঢুকাইছে। তাহলে আয়কর কর্তৃপক্ষ অনুমোদন দিবে?
দিবে না। না। তাহলে 380 টাকা। এই যে লেখা আছে বিবিধ খরচ, ব্র্যাকেটে লিখছি নতুন চুক্তি প্রণয়ন খরচ। এটা আপনি লিখলেও কোনো সমস্যা, না লিখলেও কোনো সমস্যা নাই। তো বিবিধ খরচ 380 টাকা। তাহলে আমাদের 1 নম্বর সমন্বয় শেষ। 2 নম্বর সমন্বয় আমরা আগেই দেখাইছি। 3 নম্বর সমন্বয় আসে। বিজ্ঞাপনের মধ্যে স্থানীয় সাইনবোর্ড তৈরির জন্য 450 ও 1350 টাকা ব্যবসায়ী পত্রিকা বিজ্ঞাপনে ব্যয়িত হয়েছে। তাহলে বিজ্ঞাপনের জন্য স্থানীয় কি সাইনবোর্ড তৈরি, তাহলে 450 এবং কত বলেন দেখি, 1300, 1300 কত 20। তাহলে প্রথম লেখা আছে সাইনবোর্ড তৈরি খরচ। ব্যাপারটা হচ্ছে এই 450 এবং 1350 এই দুইটা খরচ আমাদের প্রশ্নে যে বিজ্ঞাপন দিয়েছে, কই বিজ্ঞাপন কই, এই যে বিজ্ঞাপন যে 1800 টাকা দিয়ে আছে, ঠিক আছে, এই 1800 মধ্যে এই দুইটা খরচ অন্তর্ভুক্ত করা আছে। তাহলে আমাদের এই দুইটা খরচ যাবে, মূলত এই দুইটা খরচের যোগফল এবং 1800, দেখো তো চাঁদা উদ্যানের মতো যোগফল 1800 কিনা। হ্যাঁ 1800 হয়। তাহলে এখানে স্যার 1400 1800। ওকে, তাহলে আপনারা বিজ্ঞাপন খরচ নামে দিতে পারেন অথবা আলাদা আলাদা লিখতে পারেন। 450 হলো স্থানীয় সাইনবোর্ড, 450, আর 1350 হলো ব্যবসায় পত্রিকা বিজ্ঞাপন। তাহলে আমরা এখানে লিখছি স্থানীয় সাইনবোর্ড তৈরি খরচ 450, পত্রিকা বিজ্ঞাপনের জন্য ব্যয়িত খরচ 1350। বোঝা গেছে? এরপরে 3 নাম্বার হ্যাঁ উপরে বুঝতে আছে, পারছি। 4 নাম্বার হচ্ছে অবচয়ের পরিমাণ 1300। আমাদের প্রশ্নে কি অবচয় আছে? আমাদের প্রশ্নে কিন্তু অবচয় নাই, অবচয় সঞ্চিতি আছে। যদি অবচয় থাকতো তাহলে ওটার সাথে আমরা দেখতাম অনুমোদিত কত, অনুমোদিত বাদ দিয়ে বাদ বাকি দেখলাম আমরা অনুমোদন খরচের মধ্যে। যেহেতু অবচয় আমাদের প্রশ্নে নাই, তার মানে এইটা আমরা ধরেছি 1300 টাকা ধরেছি, এটা অনুমোদিত অবচয়। তাহলে অনুমোদিত অবচয় কি আর অনুমোদন খরচের মধ্যে আসবে? আসবে না। তাহলে 4 নাম্বার সমান এটা বাদ। আর 5 নম্বর সমানে ব্যক্তিগত আয়, ব্যক্তিগত আয় অংশীদারি কারবারের ক্ষেত্রে আসে না। তাহলে আমাদের অনুমোদন খরচের মধ্যে সবটি টিক দিয়া শেষ, মানে সবটি বোঝাইছি। তাহলে এই সবগুলো যোগ হচ্ছে 14,930। এই দুইটার যোগ ফল হচ্ছে 2,48,530। এর সাথে আমরা যোগ করি অব্যবসায়। অব্যবসায় লাভ লোকসান হিসাব কোন দিকে থাকে? ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে। কত আছে? 7,200 কত 50। কয়টা আছে? একটাই না? তাহলে একটাই আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ করব। ঠিক আছে, আবার পুনরায় আবার ওইটা আমরা কি করব? যোগ করব না? এখন যোগ যোগ করব। করার ক্ষেত্রে মনে রাখবেন যে একই সময়ে লাভ হয়েছে, আবার একই সময়ে কি হয়েছে বলুন তো, গাড়ি বিক্রয় কি হয়েছে, ক্ষতি হয়েছে। তাহলে অ্যাকচুয়ালি লাভ কত হয়েছে? 7,250 টাকা লাভ হয়েছে, আবার গাড়ি বিক্রয় ক্ষতি হয়েছে 1,450। তাহলে অ্যাকচুয়ালি লাভ কত হলো? ওই অ্যাকচুয়াল যে লাভটা, ওই লাভটা আমরা কি করব? যোগের ক্ষেত্রে অব্যবসায় যখন যোগ করবো তখন এই যোগটা আমরা করবো। কথা বোঝা গেছে আমি কি বলছি? প্রথম কথা হলো এখানে অব্যবসায় কয়টা তাই বলেন? একটা। একটা। একটাই, 7,250। এইটা আমরা বিয়োগ করে ফেলাবো। তাহলে আমরা লিখছি অকারবার আয় বিনিয়োগ বিক্রয়জনিত লাভ 7,250। তাহলে এই সাথে আমরা বিয়োগ করে বের করলাম ব্যবসা হতে বের করলাম 2,41,280। কারণ এর সাথে আবার অব্যবসায় গুলো আবার যোগ করবো না? এই যুগের ক্ষেত্রে কি মোট টাকা দিতে হয় নাকি নিট টাকা দিতে হয় বলেন তো দেখি? মানে আমরা ওয়ার্কিং মানে মোটা অঙ্কিত করি, মোটা অঙ্কিত করে টাকাটা দিই না? জি স্যার। তার মানে সমন্বয়ে কাজ করতে হয়। তাহলে আমাদের একই সময়ে লাভ ছিল 7,250, আবার ক্ষতি ছিল 1,450। তাহলে লাভের সাথে ক্ষতিটা আমরা বিয়োগ করে দিই। যদি দুইটা লাভ থাকে দুইটা আমরা যোগ করলাম, যেহেতু ক্ষতি দিয়ে আছে লাভের সাথে ক্ষতি আমরা বিয়োগ করি। তো 7,250 সাথে 1,450 টাকা বিয়োগ করার পর আমাদের নিট লাভ হলো 5,000 কত 800 টাকা। আর এই দুইটা যোগ করার পর আমাদের মোট আয় হয়েছে 2,47,80 টাকা। তো এই মোট আয়টা কি আপনারা সবাই ক্লিয়ার কিনা? জি স্যার। এখানে কিন্তু যখন অব্যবসায় আয় আমরা বিয়োগ করব তখন কিন্তু শুধুমাত্র লাভের টাকা, আর যখন যোগ করবো তখন সমন্বয়ে কাজ করে দিই। সমন্বয় কাজ দিয়ে লভ্যাংশ মোট অঙ্কিত করি নাকি? গৃহ সম্পত্তির ক্ষেত্রে নিট থাকলে আমরা যদি মুট থাকে তাহলে ওখান থেকে আমরা কি বাদ দিই? মেরামত রক্ষণাবেক্ষণ খরচ বাদ দিই না? জি স্যার। ঠিক একই রকম ভাবে লাভ থেকে ক্ষতি আমরা বাদ দিয়ে দেখাইছি। এখন বলেন এই যে 2,47,080 যে বের করলাম, এটা কি অংশীদারি ফার্মের আয় বের করলাম নাকি অংশীদারদের আয় বের করলাম? অংশীদারি ফার্মের আয়। আয়।
And কর দায় যখন বের করব তখন কর দায় কয়টা বের করব আমরা দুইটা অংশীদারি কর দায় এবং কি অংশীদারি ফার্মের কর দায় ঠিক না তাহলে এখন আমি কর দায়টা নিয়ে একটু কথা বলি যেহেতু আয় 2,47,80 টাকা তাহলে অংশীদারি কারবারে আয় 2,47,80 টাকা এটা কি 3,50,000 নিচে না উপরে নিচে নিচে তার মানে অংশীদারি কারবারে কর দায় বের করার কোনো প্রয়োজন আছে না নাকি নাই নাই প্রয়োজন নাই। নাই তাহলে অংশীদারি কারবারে কর দায়ের মধ্যে লিখছি ফার্মের মোট আয় 3,50,000 কম হয় কোনো কর দিতে হবে না বুঝা গেছে বুঝতে তাহলে পারছি আমরা দুইটা প্রশ্ন শেষ করলাম এখন হলো অংশীদারি কারবারে আয় বের করলাম আর অংশীদারি কারবারে কি কর দায় বের করে ফেলাইছি তাহলে দুইটা শেষ এখন আমাদের দুইটা বাকি কি কি বাকি বলো তো দেখি অংশীদারদের মোট আয় আর কর দায় এবং অংশীদারদের কর দায় গুড এখন আসি অংশীদারে মোট আয় বের করলাম দেখি অংশীদারে ব্যক্তিগত আয় ব্যক্তিগত মোট আয় আর মোট আয়টা কিভাবে করলাম প্রথমে আমাদের অংশীদারের নামে আমাদের কি ছিল দুইটা ছিল এক হলো মূলধনের সুদ আর এটা কি কমিশন তাহলে মোট আয় তো আমাদের বের করছি 2,47,80 নাকি তাহলে এটা হলো আমাদের মোট আয় তাহলে এর মধ্যে মূলধনের সুদ ক্রয়ের জন্য ছিল 1950 খরচের জন্য ছিল 1950 দুইটা যোগ করে কত হয় 3,900 আমরা কি করতাম এখানে অবশিষ্ট টাকা নামে একটা ঘর করতাম ঠিক না ওই ঘরটা জি অবশিষ্ট না অবন্টিত মুনাফা একটা ঘর করতাম ওইটা আপনি মুখে মুখে করে দেন যেহেতু হ্যাঁ দেন আপনি করে দিয়ে তাহলে 3 লক্ষ কত জানি 2,47,80 থেকে এই 3,900 বাদ দিব বাদ দিয়ে যা থাকে তারপরে আবার কমিশন আছে অংশের নামে খ পাবে 4,050 তাহলে ক্ষয়ের টাকা আমরা মোটরে করে দিলাম তাহলে যে টাকা থাকবে ওই টাকা 4,050 টাকা বাদ দিব তাহলে এক কথায় 2,47,80 থেকে 3,900 টাকা এবং 4,050 টাকা বাদ দিয়ে আমাদের টাকা হয় 2,39,130 টাকা এই 2,39,130 টাকা হলো ক এবং ক্ষয়ের মিলা কারণ ক ও ক্ষয়ের মিলা যে টাকাটা এই টাকা আমরা বন্টন করি অনুপাত অনুপাতে কিন্তু আমাদের এই প্রশ্নে অনুপাত সম্পর্কে কি বলছে অংশীদারি কারবারে সমান অংশীদার প্রতিষ্ঠানে কি সমান অংশীদার মানে কি দুইজনে কি পাবে বলেন দেখি সমান সমান তার মানে মোট যে টাকা হয়েছে 2,39,130 সমান সমান মানে কি অনুপাত হচ্ছে 1 কত 1 কথা ক্লিয়ার তাহলে এটাকে দুই দ্বারা ভাগ করা দুই দ্বারা ভাগ করে এক দ্বারা গুণ দুই দ্বারা ভাগ করে এক দ্বারা গুণ করা হয় 1,19,565 1,19,565 তাহলে কয়ের মোট আয় বের করলাম 1,21,516 ক্ষয়ের 1,25,565 এরা অংশীদারের ব্যক্তিগত মোট আয় এন্ড অংশীদারদের ব্যক্তিগত মোট আয় করার জন্য আমাদের এটা এই যেটা বের করলাম সেটা কিন্তু ফার্মের আয় তাই না ফার্মের আয় আমরা বের করলাম এখন আমাদের যে ব্যক্তিগত অন্যান্য যে আয় আছে এই আয়ের সাথে ফার্মের আয় যোগ করা হবে অংশীদারদের মোট আয় কথা কি বুঝতে পারছেন আমরা এখন যে আয় বের করলাম বলতে এটা কি আয় বের করলাম ফার্মের আয় বের করছি এখন আমরা কি বের করব ব্যক্তিগত মোট আয় ব্যক্তিগত মোট আয় মানে এই ফার্মের আয় সহ অংশীদারের আর অন্যান্য যে আছে সব আয়গুলো আমরা যোগ করব এই আয়ের মধ্যে প্রথম আয়ের নাম কি আছে সিকিউরিটি সুদ বলতো সিকিউরিটি সুদ আমাদের কোন খাতে যায় আর্থিক পরিসম্পদ হতে হয় গুড এরা খ পাইবে শুধুমাত্র 6,120 টাকা তাহলে এটার জন্য আমরা সব লিখছি অংশীদার ব্যক্তিগত মোট আয় এখন কিন্তু মোট আয় বের করবো আর আগেরটা বের করছি ফার্মের মোট আয় তাহলে এখন এখানে আমরা যেহেতু একটা একটা সিরিয়ালে আমরা ওখানে যেটা পাবো এটা সিরিয়াল অনুযায়ী আমরা পড়া সিকিউরিটি অংশীদারি আর্থিক পরিসম্পদ খাত যার ধারা হচ্ছে 62 থেকে 65 তাহলে সিকিউরিটি সুদ ছিল 6,120 6,120 কে আমরা এখানে নিট ধরছি নিট মানে কি 5% মোট অঙ্কিত অর্থাৎ 95 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করে টাকা হচ্ছে 6,442 তবে এখানে একটা অপশন আছে তুমি সিকিউরিটি সুদকে মোটও ধরতে পারো যদি মোট ধরো তাহলে 6,120 টাকা এখানে দেওয়া যাবে কথা কি বুঝতে পারছি সবাইকে ওকে দুই নাম্বারটা কোম্পানির লভ্যাংশ লভ্যাংশ কত কোন খাতে যায় আর্থিক পরিসম্পদ আর্থিক তাহলে এখানে আর্থিক পরিসম্পদ লভ্যাংশ 10% মোট অঙ্কিত করছি লভ্যাংশটা পাইছে কে ক
এই জন্য আমরা কয়ের ঘরে দিছি, এই যে কয়ের ঘরে ৫,০০০ টাকা দিছি। এরপরে আমাদের প্রথম দুইটা শেষ, তারপরে সম্পত্তি হতে আয়। এই সম্পত্তি হতে আয় মানে সম্পত্তি ভাড়া দেয় পাইছি। তাহলে সম্পত্তি ভাড়া দেয় কোন খাতে বলেন দেখি? গৃহ সম্পত্তি খাত না? ১,২০,০০০ টাকা গৃহ সম্পত্তি খাতে ধারা আপনাদের মনে আছে? আপনাদের তো গৃহ সম্পত্তি, আপনাদের ভাড়া হতে আয় নাকি? তাহলে ভাড়া হতে আয় ধারা হচ্ছে ৩৫ থেকে কত ৩৯। তাহলে ১,২০,০০০ টাকা ছিল। এই ২০,০০০ থেকে গৃহ সম্পত্তি আয়ের মধ্যে অন্যান্য কোনো খরচ বাদ দেই অথবা না দেই। কি খরচ বাদ দিতে হয় বলেন দেখি? মেরামত রক্ষণাবেক্ষণ খরচ। কত পার্সেন্ট? 25। কখন 25% হতে হয় বলেন তো দেখি? আবাসিক না বাণিজ্যিক? মনে আছে যারা আমরা করছিলাম? বুঝি নাই? বাণিজ্যিক। বাণিজ্যিক ধরলে 25 না, থাপড়া মধ্যে থাপড়ে ক্লাসটি বের করে দিবি গাধা। বাণিজ্যিক হলে বাণিজ্যিক হলে 30% আর আবাসিক হলে কত পার্সেন্ট? 25%। এখানে বাণিজ্যিক বা আবাসিক কোনো কিছু লেখা নাই, এর জন্য আমরা 25% দিলাম। ১,২০,০০০ 25% ৩০,০০০ টাকা। ১,২০,০০০ থেকে ৩০,০০০ বাদ দিয়ে আমাদের টাকা হলো ৯০,০০০ টাকা। তাহলে সম্পত্তি ভাড়া এটা শেষ। কৃষি আয় ৯৪ কয়ের জন্য? কৃষি আয় ধারা কত বলতে পারবেন? কৃষি আয় ধারা হচ্ছে ৪০ থেকে কত ৪৪। তাহলে কৃষি আয় ৯৪। কৃষি আয় ক্ষেত্রে অন্য কোনো খরচ বাদ দেই বা না দেই, একটা ফিক্সড একটা খরচ আছে, তার নাম কি? সবগুলো খেয়ে বলাইছেন। উৎপাদন খরচ বলার দরকার নাই, আমি বলে দিতেছি। ৯৪,০০০ উৎপাদন খরচ কত পার্সেন্ট ধরতে হয়? ৬০%। তাহলে ৫৬,৪০০ দুটো বিয়োগ খরচ হয় ৩৭,৬০০ টাকা। এর টাকার করে দিচ্ছি। তাহলে আমাদের কৃষি খাত হয়ে গেল। এবার ব্যক্তিগত ব্যবসা হতে হয়। তাহলে ব্যবসা খাতে ধারা অবশ্যই আছে। ব্যবসা হতে ধারা হচ্ছে ৪৫ থেকে কত ৫৬। তাহলে ব্যবসা খাতে ধারা ক্ষয় টাকা ছিল ৪,০০,০০০ কত ৭৫। এরপরে লটারি হতে প্রাপ্ত। বলতো লটারিটা কোথায় যায়, কোন খাতে যায়? লটারি, প্রাইজ বন্ড এগুলো কোথায় যায়? অন্যান্য খাত। আর্থিক পরিসম্পদ অন্যান্য খাতে আয়। অন্যান্য খাতে ধারা কত ৬৬ থেকে কত ৬৯। আর লটারি, প্রাইজ বন্ড এগুলো অবৈধ খাত। ১০% না 20%? 20%। এই জন্য লটারি খাতে হাতে ৩১,৬৮০ ৮০ দ্বারা ভাগ ১০০ দ্বারা গুণ করে কয়ের ঘরে দিচ্ছে ৩৯,০০০ কত ৬০০। তাহলে আমাদের এখানে ব্যক্তিগত যে ছিল প্রত্যেকটা আইটেম আমাদের পোস্টিং দেওয়া শেষ। আর এই শুরুতে বের করছিলাম ফার্মের আয়। তাহলে আমরা সবার শেষে লিখছি ফার্মের আয়। প্রথমটার জন্য ১,২১,৫২০, দ্বিতীয়টা ১,২৫,৫০০ কত ৬৫। তাহলে এর মোট টাকা আমরা যোগ করছি, পাইছি ২,০৩,৭১২ আর বিয়ে ক্ষয়ের জন্য মোট টাকা পাইছে ৬,৯৭,০৭০ টাকা। তাহলে এই যে অংশীদারদের মোট আয় যে বের করলাম, এই মোট আয়ের মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। এখানে স্টেপটা ভালো করে একটু দেখেন। এখন বলেন, এখন আমরা অংশীদারদের কর দায় বের করব। ক এর মোট আয় কত টাকা? ৩,৫০,০০০ নিচে না উপরে? নিচে। তার মানে কর জন্য কর দায় বের করার দরকার আছে না? আমরা শুধু খর জন্য করব। এই যে লেখা আছে কয়ের আয় ৩,৫০,০০০ কম হয়, কর দিতে হবে না। কারণ ক্ষয়ের জন্য আমরা বের করবো, তাহলে ক্ষয়টা আসেন। তাহলে ক্ষয়ের ৬,৯৭,০০০ টাকার উপর আমরা ধরবো। প্রথম হচ্ছে মোট আয়ের প্রথম কত ৩,৫০,০০০ উপর 0% মানে 0। তাহলে ৬,৯৭,০০০ টাকা ৩,৫০,০০০ বাদ দেওয়া থাকবে ৩,৪৭,০০০ টাকা। এখন ৩,৪৭,০০০ টাকা, এটা ১,০০,০০০ টাকা ওভার করছে, এর জন্য লিখছি পরবর্তী ১,০০,০০০ টাকার উপর ৫%, ৫,০০০ টাকা বাদ দিয়ে থাকে ২,৪৭,০০০ টাকা। বলেন তো ১,০০,০০০ টাকা পরবর্তী রেঞ্জ কত? ৩ লক্ষ। ৩ লাখ, যেহেতু ওভার করে এর জন্য লিখছি কি অবশিষ্ট ২,৪৭,০০০ টাকার উপর 10% ২৪,৭০১ টাকা। আর এই দুইটা যোগ করেছে ২৯,৭০১ টাকা। বোঝা গেছে প্রদেয় কর দায়? আর এই প্রদেয় কর দায়ের সাথে উৎসে কর কর্তনটা আমরা বাদ দিব। এখন প্রশ্ন হচ্ছে উৎসে কর কর্তন কাকে? যেগুলা শুধুমাত্র আমরা মোটা অঙ্কিত করি। এখন এই যে ক্ষয়ের ক্ষেত্রে আমরা যে টাকাগুলো এখানে দিচ্ছি, বলেন তো দেখি মোটা অঙ্কিত পুরোটা করা হয়েছে? এই যে ক্ষয়ের যে আয়গুলি করছি এর মধ্যে মোটা অঙ্কিত কয়টা আইটেম করছি বলেন তো দেখি?
সিকিউরিটি সুদ। শুধুমাত্র সিকিউরিটি সুদই মোটা অঙ্কিত হয়েছে, তাই না? ক্ষয়ের জন্য মোটা অঙ্কিত কিছু লভ্যাংশ মোটা অঙ্কিত করছি লটারি, কিন্তু এই লভ্যাংশ লটারি তো ক্ষয়ের জন্য। আমরা কিন্তু বের করতেছি কর দেয় কার জন্য? ক্ষয়ের জন্য। এর জন্য লভ্যাংশ এবং লটারি এই দুটো আসে নাই। কথা বুঝতে পারছি? বুঝতে পারছি। জি। তাহলে এখন সিকিউরিটি মোটা অঙ্কিত হয়েছে ৬,৪৪২, আগে ছিল ৬,১২০, এই দুটা পার্থক্য হচ্ছে ৩২২ টাকা। অথবা ৬,৪৪২ এর উপর কয় পার্সেন্ট মোটা অঙ্কিত করছি? ৫%। ৫% ধরলেও ৩২২ টাকাই হবে। কথা ক্লিয়ার? এখন ২৯,৭০১ থেকে ৩২২ টাকা যদি বাদ দেয়, তাহলে আমাদের নিট প্রদেয় কর দেয় হচ্ছে ২৯,৩৭৯ টাকা খর জন্য। তাহলে কয়ের কর দেয় হচ্ছে 0, আর ক্ষয়ের কর দেয় বের করছি ২৯,৩৭৯ টাকা। দেখেন, ভালো করে দেখেন, যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। প্রশ্ন নেই, বুঝতে পারছি। অন্যদের কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। তাহলে এই ২২ সালের প্রশ্ন আমাদের করা শেষ। তাহলে এই অনুযায়ী আমাদের এই ১৭ নম্বর অঙ্কটা শেষ। তাহলে এই চ্যাপ্টার টোটাল আপনারা ১৭টা অঙ্ক করলেন। এই ১৭টা অঙ্ক যদি ভালো করে আপনারা করে যেতে পারেন, তাহলে মনে করবেন যে আপনি এই চ্যাপ্টার বস হয়ে গেছে। প্রত্যেকটা অঙ্ক নিজে হাতে কলমে করতে হবে। ৫টা অঙ্ক যদি হাতে কলমে করবেন, দেখবেন এর পরবর্তী কোনো আইটেম আর কাছে নতুন থাকবে না, সবই পুরাতন। তাহলে এরই মাধ্যমে আমরা অ্যাকাউন্টিং এর জন্য ট্যাক্সেশন ইন বাংলাদেশ চ্যাপ্টারটা ক্লোজ করলাম। ঠিক আছে, আমরা আগামী ক্লাসে অন্য কোনো সাবজেক্টে নতুন কোনো চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।